আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ, চীনকে ঘিরে আঞ্চলিক প্রতিযোগিতা এবং সীমান্ত নিরাপত্তা ইস্যু আবারও দুই দেশের সম্পর্ককে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার ও অভিজ্ঞ কূটনীতিক পঙ্কজ শরণের বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করে। কারণ তিনি শুধু একজন সাবেক কূটনীতিক নন, বরং দিল্লির নীতি নির্ধারণী মহলের একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। তার বক্তব্যে একদিকে যেমন ভারতের কৌশলগত উদ্বেগের ইঙ্গিত রয়েছে, অন্যদিকে তেমনি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তকে স্বীকৃতি দেওয়ার বাস্তববাদী অবস্থানও স্পষ্ট হয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। See, Bangladesh is a very sensitive issue and it's not as amenable. পঙ্কজ শরণ স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশ যদি চীনের সহযোগিতায় তিস্তা নদীতে ব্যারেজ নির্মাণ করতে চায়, সেটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত এবং ভারত বাংলাদেশকে থামাতে পারে না। ভারত শুধু উদ্বেগ প্রকাশ করতে পারে, কারণ তিস্তা একটি অভিন্ন নদী। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বাস্তবতায় এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বহু বছর ধরে ভারতের অভ্যন্তরে এমন একটি ধারণা ছিল যে বাংলাদেশে বড় ধরনের অবকাঠামো, বন্দর বা কৌশলগত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দিল্লির সম্মতি বা আপত্তি একটি নির্ধারক বিষয়। বিশেষ করে চীনের সম্পৃক্ততা থাকলে ভারত সাধারণত বিষয়টিকে নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে। কিন্তু পঙ্কজ শরণের বক্তব্য একটি বাস্তব স্বীকারোক্তি উঠে এসেছে। বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। তার নিজস্ব কৌশলগত সক্ষমতা ও বহুমাত্রিক কূটনৈতিক বিকল্প তৈরি হয়েছে। তিস্তা প্রকল্পকে ঘিরে ভারতীয় উদ্বেগের পেছনে কয়েকটি বাস্তব কারণ রয়েছে। প্রথমত, তিস্তা নদী উত্তরবঙ্গের কৃষি ও জীবিকার সঙ্গে জড়িত। বাংলাদেশ দীর্ঘদিন ধরে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যার জন্য দাবি জানিয়ে আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের আপত্তির কারণে তিস্তা চুক্তি আজও বাস্তবায়িত হয়নি। দ্বিতীয়ত, চীনের অর্থায়ন ও প্রযুক্তিগত সম্পৃক্ততা ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে একটি ভূ রাজনৈতিক প্রশ্ন। দিল্লির দৃষ্টিতে চীন শুধু একটি উন্নয়ন অংশীদার নয়, বরং দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের প্রতিদ্বন্দ্বী শক্তি। তাই তিস্তা ব্যারেজ প্রকল্পকে ভারত শুধু পানি ব্যবস্থাপনার প্রকল্প হিসেবে নয়, বরং বৃহত্তর কৌশলগত প্রতিযোগিতার অংশ হিসেবেও দেখে। তবে পঙ্কজ শরণের বক্তব্যে যে বাস্তববাদ ফুটে উঠেছে তা হল, বাংলাদেশকে চাপ দিয়ে থামানোর যুগ শেষ হয়ে আসছে। গত এক দশকে বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন ও বহুমুখী বৈদেশিক সম্পর্কের মাধ্যমে নিজেকে আঞ্চলিকভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশ এখন চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, তুরস্ক কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে একযোগে সম্পর্ক বজায় রাখার কৌশল অনুসরণ করছে। এই মাল্টি অ্যালাইনমেন্ট নীতির কারণে কোনো একক শক্তির প্রভাব এখন আর নিরঙ্কুশ নয়। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে পঙ্কজ শরণের মন্তব্য গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, ভারতের কেন্দ্র পশ্চিমবঙ্গ রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার থাকলে বাংলাদেশ ভারত সম্পর্কের কিছু জটিল ইস্যু সহজ হতে পারে। বাস্তবে ভারতের ফেডারেল কাঠামোতে রাজ্যগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অভিন্ন নদী, সীমান্ত বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান দিল্লির নীতিকে প্রভাবিত করে। তিস্তা চুক্তি দীর্ঘদিন আটকে থাকার পেছনে পশ্চিমবঙ্গের আপত্তি প্রধান কারণ ছিল। তাই দিল্লিতে অনেকেই মনে করেন, যদি কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকে, তাহলে নীতিগত সমন্বয় সহজ হবে। তবে এখানে আরেকটি বাস্তবতা রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতি অত্যন্ত সংবেদনশীল এবং বাংলাদেশ প্রশ্নে সেখানে স্থানীয় আবেগ, সীমান্ত অর্থনীতি ও অভিবাসন রাজনীতি বড় ভূমিকা রাখে। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেও তারা স্থানীয় রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করতে পারবে না। ফলে তিস্তা বা সীমান্ত ইস্যুতে দ্রুত সমাধান হবে এমন নিশ্চয়তা নেই, বরং অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ রাজনীতির কারণে কড়াকড়ি আরও বাড়তে পারে। গঙ্গা পানি বন্টন চুক্তির প্রসঙ্গেও পঙ্কজ শরণের বক্তব্য তাৎপর্যপূর্ণ। ৩০ বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তিনি বলেছেন, নতুন আলোচনায় পানি প্রবাহের তথ্য উপাত্তের ভিত্তি বছর
পরিবর্তনের প্রস্তাব আসতে পারে। এর অর্থ হল ভারত হয়তো নতুন হাইড্রোলজিক্যাল বাস্তবতার যুক্তি তুলে ধরে পানি বণ্টনের অনুপাত পুনর্বিবেচনার চেষ্টা করতে পারে। জলবায়ু পরিবর্তন, হিমালয়ের বরফ গলা, মৌসুমি বৃষ্টিপাতের পরিবর্তন এবং উজানে পানি প্রত্যাহারের কারণে দক্ষিণ এশিয়ার নদীগুলোর প্রবাহে বড় ধরনের পরিবর্তন এসেছে। ভারত এই পরিবর্তনকে আলোচনার অংশ করতে চাইবে, কিন্তু বাংলাদেশের জন্য এটি হবে অত্যন্ত স্পর্শকাতর একটি প্রশ্ন। কারণ শুকনো মৌসুমে পানির ঘাটতি বাংলাদেশের কৃষি, নৌ পরিবহন ও পরিবেশের ওপর সরাসরি প্রভাব ফেলে। সীমান্ত পরিস্থিতি নিয়ে পঙ্কজ শরণ যে মন্তব্য করেছেন সেটিও বাস্তবতার কাছাকাছি। বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর অন্যতম জটিল সীমান্ত। এখানে বৈধ বাণিজ্যের পাশাপাশি বিশাল অনানুষ্ঠানিক অর্থনীতি গড়ে উঠেছে। গরু, মাদক, স্বর্ণ, অস্ত্র ও মানব পাচার সবকিছু মিলিয়ে সীমান্ত একটি বহুস্তরীয় নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে সহিংসতা, গুলি ও হতাহতের ঘটনা প্রায় ঘটে। পঙ্কজ শরণ বলেছেন, সমস্যার সমাধান দুই দেশের কর্তৃপক্ষের হাতেই রয়েছে এবং উন্নত সীমান্ত ব্যবস্থাপনা প্রয়োজন। এটি মূলত একটি বাস্তববাদী স্বীকারোক্তি যে শুধুমাত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা দিয়ে সীমান্ত সমস্যার সমাধান করা সম্ভব নয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। অন্যদিকে ভারত অভিযোগ করে যে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও জঙ্গি চলাচল হয়। এই পারস্পরিক অবিশ্বাস সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পঙ্কজ শরণের বক্তব্যে সীমান্তরক্ষী বাহিনীগুলোর মধ্যে সুসম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে, যা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি ইতিবাচক বার্তা। মিয়ানমারের অস্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে তার মন্তব্যও গুরুত্বপূর্ণ। মিয়ানমারের চলমান সংঘাত শুধু দেশটির অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করছে। রোহিঙ্গা সংকট, সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা, মাদক ও অস্ত্র পাচার সবকিছু বাংলাদেশ ও ভারতের জন্য উদ্বেগের বিষয়। দিল্লি এখন বুঝতে পারছে যে বাংলাদেশকে পাশ কাটিয়ে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা সম্ভব নয়। একইভাবে বাংলাদেশে উপলব্ধি করেছে মিয়ানমার ইস্যুতে ভারতের সহযোগিতা ছাড়া দীর্ঘমেয়াদী সমাধান কঠিন। গোয়েন্দা সহযোগিতা নিয়ে পঙ্কজ শরণের বক্তব্যে ভারতীয় অবস্থানের একটি প্রতিরক্ষামূলক দিক দেখা যায়। তিনি বলেছেন, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে সহযোগিতা একটি স্বাভাবিক বিষয় এবং বাংলাদেশ ভারত গোয়েন্দা তৎপরতা নিয়ে অপপ্রচার মূলত ভারত বিরোধী গোষ্ঠীর কাজ। বাস্তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে গত এক দশকে নিরাপত্তা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিচ্ছিন্নতাবাদ, জঙ্গিবাদ ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশ একে অপরকে তথ্য সহায়তা দিয়েছে। তবে বাংলাদেশের ভেতরে একটি অংশের মধ্যে এই ধারণাও রয়েছে যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অতিরিক্ত প্রভাব বিস্তার করতে চায়। ফলে গোয়েন্দা সহযোগিতার প্রশ্নটি প্রায় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা নিয়েও পঙ্কজ শরণের বক্তব্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেছেন যে নির্বাচনে জয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত অভিনন্দন জানিয়েছেন এবং যোগাযোগ করেছেন। এর মাধ্যমে দিল্লি মূলত একটি বার্তা দিতে চেয়েছে, ভারত বাংলাদেশের যে কোনো নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এটি ভারতের দীর্ঘমেয়াদী কূটনৈতিক স্বার্থের অংশ। দিল্লি বুঝতে পেরেছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হলেও সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। ভারতের জ্যেষ্ঠ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টিও তাৎপর্যপূর্ণ। একজন ক্যারিয়ার কূটনীতিকের পরিবর্তে রাজনৈতিকভাবে অভিজ্ঞ ব্যক্তিকে পাঠানো থেকে বোঝা যায় দিল্লি ঢাকা সম্পর্ককে কেবল আমলাতান্ত্রিক পর্যায়ে নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত পর্যায়ে আরও গুরুত্ব দিচ্ছে। এটি এমন এক সময় ঘটছে যখন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। Attain freedom from Hasina rule. We are now inventing ourselves. শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে পঙ্কজ শরণের মন্তব্য কূটনৈতিক ভারসাম্যপূর্ণ। তিনি বিষয়টিকে রাজনৈতিক ও আইনি দুই দিক থেকে দেখার কথা বলেছেন। বাস্তবে এই ইস্যু ভারত বাংলাদেশ সম্পর্কে
অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠতে পারে। দিল্লি একদিকে মানবিক ও রাজনৈতিক আশ্রয়ের ঐতিহ্য বজায় রাখতে চায়, অন্যদিকে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গেও সম্পর্ক নষ্ট করতে চায় না। ফলে ভারত সম্ভবত বিষয়টিকে দীর্ঘসূত্রতার মাধ্যমে পরিচালনা করতে চাইবে। সব মিলিয়ে পঙ্কজ শরণের বক্তব্য থেকে যে বড় চিত্রটি ফুটে ওঠে তা হলো বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন এক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। এখানে একদিকে রয়েছে সহযোগিতা, পারস্পরিক নির্ভরতা ও নিরাপত্তা সমন্বয়, অন্যদিকে রয়েছে প্রতিযোগিতা, সন্দেহ ও ভূরাজনৈতিক চাপ। বাংলাদেশ এখন আর শুধু ভারতের প্রভাব বলয়ের একটি ছোট রাষ্ট্র নয়, বরং নিজস্ব কৌশলগত অবস্থান গড়ে তোলার চেষ্টা করছে। আর ভারতও ধীরে ধীরে উপলব্ধি করছে যে বাংলাদেশকে নির্দেশ দিয়ে নয়, বরং অংশীদার হিসেবে বিবেচনা করেই সম্পর্ক এগিয়ে নিতে হবে। তিস্তা ব্যারেজ নিয়ে ভারত বাংলাদেশকে থামাতে পারে না, এই বক্তব্য আসলে দক্ষিণ এশিয়ার পরিবর্তিত শক্তির ভারসাম্যের প্রতীক। এটি শুধু একটি নদী প্রকল্পের প্রশ্ন নয়, এটি বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত আত্মবিশ্বাস, বহুমুখী কূটনীতি এবং আঞ্চলিক বাস্তবতার প্রতিফলন। একই সঙ্গে এটি ভারতের জন্য একটি বার্তা যে দক্ষিণ এশিয়ায় প্রভাব বজায় রাখতে হলে পুরনো আধিপত্যবাদী মনোভাব থেকে বের হয়ে এসে বাস্তববাদী ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।